মাধ্যমিকের ভাই বোনেরা, তোমাদের জন্য আজ একটি নতুন কবিতা পড়াবো। সেটি হচ্ছে অসুখী একজন, কবি পাবলো নেরুদা। কবিতাটি কবি হচ্ছেন একজন চিলিয়ান কবি, নোবেল বিজয়ী কবি। কবিতাটি লেখা ছিল স্পেনীয় ভাষায়। তোমরা বলবে যে স্পেনীয় ভাষা কিভাবে বাংলায় হলো? হ্যাঁ, এটি স্পেনীয় ভাষায় কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছেন বা তর্জমা করেছেন, তার নাম হচ্ছে নবারুণ ভট্টাচার্য। কবিতাটির উৎস বিদেশি ফুলের রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ইংলিশ ভাষায় যখন অনুবাদ করা হয় তখন লেখা ছিল দ্য আনহ্যাপি ওয়ান। আনহ্যাপি ওয়ান্স, একজন অসুখী একজন, এই কবিতাটির ইংরেজি অনুবাদ। কবিতাটি দেখো, কবিতাটি স্পেনীয় গৃহযুদ্ধের মতান্তরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় এই কবিতাটি লেখা হয়েছে। এখানে দেখবে এক সৈনিকের জীবনের আত্মত্যাগ এবং যুদ্ধ এবং প্রেমের দ্বন্দ্বে প্রেমকে জয় ঘোষণা করেছেন কবি অসুখী একজন কবিতায়। অসুখী একজন, এটি ব্যাকরণ সম্মত দিক থেকে এটি একটি উপসর্গযোগে উপসর্গযোগে অসুখী একজন কবিতাটি লেখা হয়েছে। এখানে দেখবে প্রত্যেকটি কথাই কথক বলছে, কথক সমস্ত কথাগুলি বলছে। দেখো প্রথম কবিতাটি কথা না বাড়িয়ে, এবং এর বাংলা কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বাংলা কাব্যগ্রন্থ, সেটার নাম হচ্ছে বিদেশি ফুলের রক্তের ছিটে। এই তথ্যগুলি তোমাদের খুব শর্ট কোশ্চেনের ক্ষেত্রে লাগবে। দেখো কবিতাটিতে কথক বলছেন, আমি অর্থাৎ কথক বলছেন। এখানে দেখবে কথক হচ্ছে একজন সৈনিক, যে তার দেশ মাকে উদ্ধার করার জন্য সুদূর প্রবাস অর্থাৎ দূর থেকে দূরে চলে গেছে, যে দূর থেকে তার আর কখনো ফেরা হবে না। কিন্তু যাকে দাঁড় করিয়ে রেখে চলে গেছে সে হচ্ছে কবির প্রিয়তমা। সে এখনো অপেক্ষা করে রয়েছে যে তার কথক অর্থাৎ সেই সৈনিক ফিরে আসবে বলে। এখানে বৈষ্ণব পদাবলী যদি তোমরা পড়ো, সেই বৈষ্ণব পদাবলীর কিছু ছায়াপাত কবিতাটিতে দেখতে পাবে। রাধিকাকে যেমন কৃষ্ণ বলে চলে গেল, যে কাল বলে কালা গেল চলে। কৃষ্ণ যখন বলল রাধিকাকে আসছি বলে চলে যাই সুদূর প্রবাসে, দূর থেকে দূরে, সে রাধিকার কাছে সে আর ফিরে আসেনি। সেই রকম একই রকম প্রতিধ্বনি হয়েছে, যেখানে চিরবিচ্ছেদের প্রতিধ্বনি এই কবিতাটিতে দেখা যাবে। সেখানে দেখা যাবে রাধিকার মতো তার প্রেমিকা সেই সৈনিকের অপেক্ষায় এখনো বসে আছে। দেখো কবিতাটি দেখো, সেই প্রথম লাইনে প্রথমে দেখো বলছি, আমি তাকে ছেড়ে দিলাম। কথক বলছেন আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর থেকে দূরে। দেখো দূরের পর তিনটি ডট দিয়েছে, কারণ কি? এখানে দেখো যে কথক তার প্রেমিকা অর্থাৎ প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে চলে গেছে দূর থেকে দূরে। যে দূর, এখানে তিনটি দেখো ডট দেওয়া হয়েছে, কারণ কি? যে দূরে চলে গেলে সেই দূর থেকে আর কখনো ফিরে আসা হয় না। এই বিস্তার বোঝানোর জন্য, ব্যাপ্তি বোঝানোর জন্য, ব্যাপ্তি মানে যে ডিস্টেন্সটা বোঝানোর জন্য এখানে কবি দূর থেকে দূরে কথাটি ব্যবহার করেছেন। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে মানে কে? কবির প্রিয়তমা। সে জানতো না যে সে সৈনিক আর কখনো ফিরে আসবে না। তারপরে দেখো দ্বিতীয় পংক্তি যেগুলো আছে সেখানে দেখো কালের প্রবাহমানতা ও সময় কিভাবে কেটে যায়, সেই সময়ের ইঙ্গিত এবং সময় কেটে যাওয়ার অর্থাৎ কালের প্রবাহমানতার ইঙ্গিত এই পরের চরণগুলিতে, এই পংক্তিগুলিতে পাবে। কালের প্রবাহমানতার ইঙ্গিত দেখো, একটি কুকুর চলে গেল, একটি কুকুর চলে যাচ্ছে, হেঁটে গেল গির্জার এক নান, এক সপ্তাহ আর একটা বছর কেটে গেল। দেখো এখানে কালের প্রবাহ কি? তুমি থাকো আর না থাকো, সময় কিন্তু চলে যাবে। তাই এখানে দেখো একটা কুকুর চলে গেছে, সেই সৈনিকটি নেই, তার প্রিয়তমা এখন অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
হেঁটে গেল গির্জার এক নান। নান বলতে তোমরা দেখবে খ্রিস্টানদের যে মেয়ে সন্ন্যাসিনী তাকে নান বলা হয়। এবং একটা সপ্তাহ একটা বছর কেটে গেল, অর্থাৎ কি সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই একটা সপ্তাহ একটা বছর এই কালের প্রভাবনাতার ইঙ্গিত এই দুটি পংক্তিতে পাওয়া গেছে। পরে দেখো কিভাবে স্মৃতিগুলি মানুষের কাছ থেকে আস্তে আস্তে আবঝা হয়ে যায়। সেই স্মৃতি আবঝা হয়ে যাচ্ছে পরের দুটি পংক্তিতে। দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। দেখো, বৃষ্টিতে তার কি যে সমস্ত চিহ্ন, যে সমস্ত স্মৃতিগুলি আছে সেগুলি আস্তে আস্তে কি হচ্ছে, মানুষের কাছ থেকে আস্তে আস্তে স্মৃতি থেকে তার বিদায় নিচ্ছি। প্রত্যেকটি মানুষ, শুধু সৈনিক বলে নয়, কোনো মানুষ যদি মারা যায় তার প্রিয়তমাকে 7 দিন 8 দিন 10 দিন মনে রাখবে, তারপরে কিছুদিন পর আবার সবাই ভুলে যাবে। রবীন্দ্রনাথের কথা মনে পড়ে, আমার রইবে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যেদিন আমার পায়ের চিহ্ন রইবে না সেদিন তুমি আমার নাইবা আমার ডাকলে। কেউ ডাকলো না ডাকলো কেউ কিছু ভাববে না। সে একইভাবে রাখাল গরু চড়াবে, সূর্য সেইভাবে উদিত হবে এবং নৌকার মাঝি সেইভাবে নৌকার ডাট টেনে চলে যাবে। ঠিক কবি একই রকমভাবে বলল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, অর্থাৎ স্মৃতিগুলি ঝাপসা হয়ে গেল, মুছে যেতে থাকলো আস্তে আস্তে। ঘাস জন্মালো রাস্তায়। রাস্তায় ঘাস জন্মালো মানে কি, আমাদের মনের মধ্যে স্মৃতিগুলি ঝাপসা হচ্ছে। এই ঝাপসা বোঝাতে, স্মৃতির অস্পষ্টতা বোঝাতে এখানে ঘাস জন্মালো রাস্তায়, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ কথাগুলি বলা হয়েছে। এগুলি তোমরা এই কথাগুলি যেগুলি এসিকিউ পড়বে সেগুলিতে এই কথাগুলি লিখবে, তাহলেই দেখবে তোমরা ফুল নম্বরটি পাবে। পরের দেখো, আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তার মাথার উপর মানে কি, সেই মেয়েটির মাথার উপর বছর একটার পর বছর বছরগুলো একটা সময় যেন কি হচ্ছে, বছর এবং দিনগুলি সপ্তাহগুলি মনে হচ্ছে যেন তার মাথার ওপর পাথরের বৃষ্টি বর্ষণ করছে। অর্থাৎ এতটাই নির্মম এবং কঠোরতার, তার স্মৃতির প্রতি এতটা কঠোরতা বোঝাতে কবি এই একটার পর একটা পাথরের মতো বছরগুলি এই কথাগুলি বলছেন। তারপর দেখো, তারপর যুদ্ধ এলো। তাহলে তাদের জীবনের এই যে চিরবিচ্ছেদ ঘটিয়েছে, সৈনিকটির সঙ্গে তার প্রিয়তমার যে চিরবিচ্ছেদ, এই চিরবিচ্ছেদ ঘটিয়েছেন কে, সেটা হচ্ছে যুদ্ধ। কোন যুদ্ধ? স্পেনের গৃহযুদ্ধ, মতান্তরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ কি হলো? তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এগুলো দাগ দেবে, যুদ্ধ কেমনভাবে এসছে, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তারপরে যে পাথরের মতো বছরগুলো কেমনভাবে নেমে এসছে, পাথরের মতো। এগুলি তোমরা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে পাবে, এগুলো দাগ দিবে, আন্ডারলাইন করবে। যুদ্ধ কেমনভাবে এসেছিল? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয় পাহাড় মানে বুঝতেই পারছো, যেখান থেকে আগ্নেয়গিরির থেকে তো উত্তপ্ত গলিত লাভা যেমন বেরিয়ে আসে, সেরকমভাবে যুদ্ধ তার হিংস্র মূর্তি, তার বিভৎসতা, তার তাণ্ডব লীলা যেভাবে যুদ্ধ করে, যুদ্ধের এই ভয়াবহতার ইঙ্গিত বোঝানোর জন্য কবি রক্তের এক আগ্নেয় পাহাড় এই কথাটি ব্যবহার করলেন। দেখো, তারপর শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই যুদ্ধ কি করলো? যুদ্ধ শিশুকেও ছাড়ে না। শিশু এবং বাড়ি তারা খুন হলো, কথাটি ব্যবহার করলেন কবি। কারণ কি, সেই যুদ্ধ শিশুকেও কোনোদিন ছাড়েনি। তার ধ্বংসলীলার তাণ্ডব লীলা বোঝাতে, তার হিংস্র পাশবিকতার রূপ বোঝাতে এখানে খুন কথাটি ব্যবহার করলেন। এবং তাতে কি হলো? শিশু এবং বাড়িদের খুন হয়েছে, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। এটা খুব সুন্দর লাইন, এই লাইনটাকে আন্ডারলাইন করো। সেই মেয়েটি মানে কে? কবির প্রিয়তমার মৃত্যু হলো না। কেন মৃত্যু হলো না? তোমরা বলবে যে সে কি চিরকাল মরে থাকে, সেটা শেষ লাইনে বলবো। তারপর দেখো, সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমস্ত সমতল ভূমিতে কি হয়ে গেল? আগুন ধরে গেছে, যুদ্ধের আগুন। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখাতে পারল না। এখানে রাখ দাও, আন্ডারলাইন করো, তারা আর স্বপ্ন দেখাতে পারল না। তারা বলতে কাদের কথা বলেছে? সেই শান্ত হলুদ দেবতাদের, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। এই কথাটি বলতে কবি কি বুঝিয়েছেন? এই কথাটি বলতে কবি দেবতাদের অলৌকিকতা হারিয়ে ফেলেছেন। তাদের যে দৈব শক্তি ক্ষুণ্ণ হয়েছে। দেবতাদের দৈব শক্তি এবং অলৌকিকতা হারানো বোঝাতে
তাদের কথায় তাদেরকে শান্ত হলুদ দেবতা বলা হয়েছে, কারণ তারাও যুদ্ধের কাছে নিরুপায় হয়ে তাদের মুন্ডগুলো মাথাগুলো খান খান হয়ে টুকরো টুকরো হয়ে সমতলে পড়ে আছে। বলবে যুদ্ধর ভয়াবহতা সম্পর্কে আলোচনা করো, এগুলি 5 নম্বরের ক্ষেত্রে পড়বি। তারপরে দেখো শান্ত হলুদ দেবতা বলতে কি বোঝানো হয়েছে বুঝতে পারছো। তারা স্বপ্ন দেখাতে পারলো না, কারণ কি? তারা তাদের অলৌকিকতা হারিয়েছে। এই কথাটি বোঝাতে জন্য কবি শান্ত হলুদ দেবতার কথাটি বুঝিয়েছেন। এবং তাদের যে নিষ্ক্রিয়, তারা যে আর মানুষ যে দেবতার উপরে ভরসা করে, বিপদে তার প্রার্থনা করে, সেই দেবতাই আজ সাম্রাজ্যবাদী শক্তিদের কাছে খেলার পুতুলে পরিণত হয়েছে। তারা অসহায় হয়ে গেছে। তাই কবি বলেছেন তারা আর স্বপ্ন দেখাতে পারলো না, এই কথাটি। তারপরে দেখো এরপরের পংক্তিতে দেখব কবির স্মৃতির মধুর যে সমস্ত ছোটবেলাকার স্মৃতি, যেগুলি কবির হৃদয়ে জড়িয়ে আছে, স্মৃতিতে এখনো জড়িয়ে আছে, সেই মধুর স্মৃতিমধুর কাহিনী পরের পংক্তিগুলিতে পাবে। সেখানে দেখো কি, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এই লাইনটা দাগ দাও যে যেখানে কবি কোথায় ঘুমিয়ে থাকতেন, তোমরা বলবে ঝুলন্ত বিছানায়, এবং মিষ্টি বাড়ি সেই বারান্দা। কবির সেই মিষ্টি বাড়ি, মিষ্টি বলতে কি, যেখানে মধুর ছোটবেলাকার শৈশবের তার ফেলে আসা দিনের ছোট ছোট স্মৃতিগুলি জড়িয়ে আছে, যেখানে জড়িয়ে আছে ভালোবাসা, যেখানে জড়িয়ে আছে তার নারীর টান, সেই জন্য কবি মিষ্টি বাড়ি কথাটি বলেছেন। সেখানে আছে বারান্দা, কবি যেখানে ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে থাকতেন। গোলাপি গাছ, গোলাপি গাছ বলতে তোমরা গোলাপ ফুলের গাছ ভাববে না, এটা গোলাপি গাছ বলতে একটা পাতাবাহারি, রং বেরঙের পাতাবাহারি গাছকে এখানে গোলাপি গাছ বলা হয়েছে। এবং যেটা পড়ে আছে ছড়ানো করতলের মতো, করতল মানে কি, হাতের তলাগুলিকে যদি একসঙ্গে আমরা রেখে দিই এইভাবে, এটা করতল বলা হয়। এখানে যখন ফেলে থোয়া হয় তখন সেইভাবে গোলাপি গাছের পাতাগুলোকে তারা সেইভাবে ছড়ে পড়ে আছে। তারপরে কি আছে, চিমনি। তোমরা তো জানো প্রাচীন জল তরঙ্গ বলতে জলের ঢেউ নয়, জল তরঙ্গ বলতে এক ধরনের বাদ্যযন্ত্র যেটার ভিতরে জল থাকে, এবং সেটা জলের সময় যেমন জল পড়লে, বৃষ্টি পড়লে যেমন সাউন্ডটা হয়, সেই শব্দটা হয়, সেটা হচ্ছে জল তরঙ্গ, একটা বিশেষ বাদ্যযন্ত্র বিশেষ। সব চূর্ণ হয়ে গেল। কিসে চূর্ণ করে দিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যুদ্ধ যে আগ্নেয় পাহাড়ের মতো এসে তার তাণ্ডব লীলা শুরু করেছে। তাই কি করেছে, সমতলে আগুন ধরিয়ে দিয়েছে, সব চূর্ণ করে দিয়েছে, এবং প্রত্যেকের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। এমনকি শিশু এবং বাড়িকেও সে ছাড়েনি। এই ভয়ঙ্কর বিভৎসতার যুদ্ধের রূপ বোঝাতে কবি এই কথাগুলি বলছেন। জ্বলে গেল আগুনে, কিসে? আগুনের দ্বারা। যেখানে ছিল শহর, এই লাইনটি আন্ডারলাইন করো, যেখানে ছিল শহর, এটা খুব পরীক্ষায় পড়ে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দুমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। এখানে দাগ দাও, রক্তের একটা কালো দাগ বলতে কি বুঝিয়েছেন? যেখানে শহর ছিল সেখানে কি হলো, সেখানে রয়েছে দেখো কাঠকয়লা, কাঠকয়লা মানে যে পোড়া কাঠের যে কয়লাগুলো, পোড়া কয়লা, সেই কাঠকয়লাগুলো আছে, দুমড়ানো লোহা পড়ে আছে, মৃত পাথরের যে মূর্তিগুলো যারা স্বপ্ন দেখাতে পারছিল না, সেই মূর্তিগুলোর মাথাগুলো কি হয়েছে, বিভৎস মাথা টুকরো টুকরো হয়ে পড়ে আছে, যেগুলির দ্বারা যুদ্ধের তাণ্ডব লীলার এবং বিভৎস রূপ বোঝাতে এখানে পাথরের মূর্তির বিভৎস রূপ, দুমড়ানো লোহা, কাঠকয়লা এই কথাগুলি ব্যবহার করলেন। রক্তের একটা কালো দাগ মানে কি, যুদ্ধ সর্বদাই মানুষের জীবনে কি নিয়ে আসে? অশান্তি, মানুষের জীবনে নিয়ে আসে হাহাকার, ছিনিয়ে নেয় বহু সন্তানকে। সেইটাই তার যে যুদ্ধের যে কলঙ্কজনক ইতিহাস, সেটা একটা রক্ত পড়ে কালশিটে হয়ে যায়, যেমন সেই রকম যুদ্ধের ফলে বহু শিশু বাড়ি সব খুন হওয়ার ফলে সেই রক্ততে জায়গাটা কালো হয়ে গেছে, কালশিটে দাগ হয়ে গেছে। সেইটাকে বোঝানোর জন্য, এবং তাছাড়া যুদ্ধের ইতিহাসের যে কলঙ্কজনক একটা অধ্যায় থাকে পিছনে, সেই কলঙ্কজনক অধ্যায় বোঝাতে কবি রক্তের একটা কালো দাগ কথাটি ব্যবহার করেছেন। এগুলি কিন্তু তোমরা এসিকিউর জন্য আমি যে ভিডিওর কথাগুলি বলছি ভিডিওতে, সেগুলি তোমরা ভালো করে আমার কথাগুলি পয়েন্ট করো, এগুলি তোমরা এসিকিউ কোশ্চেনে লিখবে, অবশ্যই ফুল মার্কস পাবে। তারপর দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এবার দেখো তোমরা বলবে এত কিছু ঘটে গেল,
যুদ্ধ মেয়েটিকে মারতে পারলো না কেন? মেয়েটি কি মরেনি? মেয়েটি কি অমর? সত্যি অমর মেয়েটি নয়। মেয়েটির ভিতরে যে ভালোবাসা আছে, সেই ভালোবাসার জয় ঘোষণা করেছেন যুদ্ধের বিপরীতে। সেই ভালোবাসা কোথায় আছে? হৃদয়ের মণিকোঠায়। ভালোবাসার কখনো ধ্বংস হয় না, ভালোবাসার সৃষ্টি কোনো দিন লয় হয় না। ভালোবাসা সর্বজয় সর্বসময় থাকে, ভালোবাসা অমর এবং অজেয়। ভালোবাসার কখনো মৃত্যু হয় না। এই ভালোবাসার যে মৃত্যু হয় না, এইটি বোঝাতে সেই মেয়েটি ছিল ভালোবাসার প্রতীক। তার জন্য সেই মেয়েটির আমার অপেক্ষায়, অর্থাৎ ভালোবাসা তার অপেক্ষায় আছে। ভালোবাসা চিরকাল একটা সার্বজনীন সত্য, শাশ্বত চিরন্তন ঘটনা, যে ভালোবাসার কখনো মৃত্যু হয় না, ভালোবাসা চিরন্তন এবং অজেয়। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো, আমি হাত দিয়ে দ্বার খুলবো না, আমি গান দিয়ে দ্বার খুলবো। এই ভালোবাসার এই বিশ্ব মাঝারে একটা বাজার স্বরূপ ভালোবাসার আজকে তোমায় নতুন করে পাবো বলে আমি হারাই ক্ষণে ক্ষণে ও আমার ভালোবাসার ধন। ভালোবাসা চিরকাল তার হৃদয়ে থাকবে, ভালোবাসার কখনো মরণ হয় না। তাই মেয়েটি ছিল ভালোবাসার প্রতীক, তাই সেই মেয়েটির মৃত্যু হয়নি এবং সেই মেয়েটি এখনও অপেক্ষায় আছে যে সেই কথক তার ফিরে আসবে। ঠিক আছে, এইখানে ভালোবাসার জয় ঘোষণা করলেন কবি, আর যুদ্ধের তীব্র বিরোধিতা করলেন। তাই এই অসখী একজন কবিতাটিতে এখানে যুদ্ধ বিরোধী মনোভাব এবং প্রেমের জয়গান বর্ণিত হয়েছে। কবিতাটি পড়ো, এবং এইটা থেকে এবছর 5 নম্বরের কোশ্চেন অবশ্যই আসবে মাধ্যমিক পর্যন্ত। তা সেখানে আমি তোমাদের নোট পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করব। যারা যারা নোট চাও তারা কমেন্ট বক্সে লেখো, এবং কবিতাটি কেমন লাগলো আমাকে জানাবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক করো। বেশ, ভালো থাকো, সুস্থ থাকো।